চামড়ার যে ফিনিশড প্রোডাক্ট যে উদ্যোক্তা তৈরি হয় এবং মাঝখানে যে চেইনটাকে দেখভাল করা, নার্সিং করা, এই জায়গাটা আসলে আমরা কোনোভাবেই নজর দিইনি। ট্যানারি মালিকরা যখন সরাসরি কাঁচা চামড়া নিচ্ছে, তখন আবার ওই আড়তদারদের সাথে একটা গ্যাপ তৈরি হচ্ছে, যে সরকারি যে রেট বেঁধে দেয় প্রতি বছর, অন্যান্য বছরের মতো এবারও বেঁধে দিয়েছিল, তারা ওই রেটের কোনো তোয়াক্কা করে না। সিইটিপি কেন শুধু এক্সপোর্ট করার জন্য লাগবে? আপনাদের নিজের পরিবেশ রক্ষার জন্য ওই সিইটিপি মানে এইটা অ্যাক্টিভ রাখা দরকার। ছাগলের চামড়া তো একদম নেয়নি, বিক্রিই হয়নি বলতে গেলে। মানে আমরা ওই ২-১টা বিক্রি হয়েছে, সেটাই আমরা রিপোর্টে লিখেছি, কিন্তু আসলে ছাগলের চামড়া বিক্রিই হয় না। আমাদের চামড়ার শিল্পটাকে নার্সিং করতেছি না আমাদের চামড়া, এখন ওই বাজার তো যেখানে ভ্যাকুয়াম থাকে সেখানে দখল করে নেয়। চর্চায় স্বাগত। আজকের বিশেষে আমরা কথা বলবো এই যে কোরবানি ঈদ গেল, চামড়া শিল্প নিয়ে প্রতি বছরের মতো এবারও একই ধরনের হতাশার কথা শোনা যাচ্ছে। এই বিষয়ে কথা বলবো। আমাদের সঙ্গে আছেন চর্চা বিশেষ প্রতিনিধি ফজলে রাব্বি। ফজলে রাব্বি, আপনাকে স্বাগত। ধন্যবাদ আপনাকে। চামড়া শিল্পের যেই পরিস্থিতি আমরা এবারও দেখলাম, বেশ কয়েক বছর ধরেই এক ধরনের হতাশাজনক। আপনি টানা একটি প্রতিবেদন করেছেন গত দুদিন ধরে। এইটা এবারও কেন ঘুরে ঘুরে আসলো? মানে আপনি কি দেখলেন আসলে? আচ্ছা, আপনি যখন বললেন কেন ঘুরে ঘুরে আসলো, মূল জায়গাটাতে যদি আমি এক কথায় বলি, সেটা হচ্ছে তারল্য সংকট, মানে টাকার অভাব, সোজা কথা। আর তারপরে যেটা হচ্ছে যে, যেহেতু এটা একটা কাঁচা চামড়া, কাঁচা পণ্য, অন্যান্য কাঁচা পণ্যের মতোই এটা দ্রুত সংরক্ষণ কিংবা দ্রুত একটি প্রক্রিয়াজাতকরণের ভিতর দিয়ে যেতে হয়। ফলে এর চেয়ে বাইরে গেলে পর সময় পার হয়ে গেলে আপনার নষ্ট হয়ে যাওয়ার সংখ্যা থাকে। এবং এই সুযোগটাই আসলে আমরা যদি বলি যে মৌসুমি যারা ঈদকে কেন্দ্র করে যারা চামড়ার ব্যবসা করে, তারা খুব আশা নিয়ে ব্যবসায় নামে এবং এই যে দ্রুত বিক্রি করতে হবে, এই সুযোগটা আসলে আড়তদাররা নেন। আড়তদাররাও যে নেন, আড়তদাররা হচ্ছে বলা হয়ে থাকে যে তারা যে খুব তো বেশি ব্যবসায়ী এই চামড়ার, তারা এক হয়ে যে সরকারি যে রেট বেঁধে দেয় প্রতি বছর, অন্যান্য বছরের মতো এবারও বেঁধে দিয়েছিল, তারা ওই রেটের কোনো তোয়াক্কা করে না। তারা নির্দিষ্ট একটা মানে প্রথমে বাজারটাকে স্লো করে, ডাউন করে, তারপর হচ্ছে আস্তে আস্তে করে এই দামটাকে মানে অসহনীয় রকমের ডাউন করে রাখে, কমিয়ে রাখে বাজারটাকে। ফলে এই যে যার প্রতি বছরই আমরা গত অ্যাটলিস্ট ৮-১০ বছর যাবৎ দেখছি যে একটা হতাশা, ঈদের পরে যে হতাশা, এটা মূলত আসলে এই বাজার কারসাজি যে একটা একরকম ফলাফল। এবং তাদের কাছ থেকে তারা যেটা বলেন, যে আড়তদারদের সাথে আমরা কথা বলে যেটা জেনেছি, তারা বলছেন যে তাদের কাছে ওই পরিমাণ নগদ টাকা নাই যে তারা সবাইকে মানে ওই সরকার নির্ধারিত রেটে তারা নিবেন, কিংবা লবণের দাম, তাদের কাছে বিভিন্ন ধরনের উছিলা আছে, লবণের দাম বাড়তি, তারপর শ্রমিকের দাম বাড়তি। তো যখন তাদেরকে জিজ্ঞেস করা হয়, আপনাদেরকে নিয়েই তো সরকার হচ্ছে এই দামগুলো নির্ধারণ করে, হ্যাঁ, তখন তাদের কথাবার্তাগুলো একটু অন্যরকম। হ্যাঁ, তখন দাম ছিল একরকম, এখন দাম আর একরকম। মানে তাদের আসলে মূলত এই জায়গাটার মধ্যে সরকারের নজরদারি কথা বলা হয়, কিন্তু কোনো ধরনের কোনো প্রতিফলন নাই, নজরদারি নাই। হয় তারা তো গোয়েন্দা, আমি স্পটে যেটা দেখলাম, কিছু গোয়েন্দা সংস্থার লোকজন হয়তো দেখাদেখি করতেছে, কিন্তু তার কোনো প্রতিফলন তো আমরা বাজারে দেখছি না, বা এই পুরো উৎসবের শেষ পর্যায়ে এই প্রান্তে তো আমরা দেখি না। আমরা এবারও দেখেছি কিছু জায়গায় হচ্ছে চামড়া ফেলে দেওয়া হচ্ছে, নিচ্ছে না। ছাগলের চামড়া তো একদম নেয়নি, বিক্রিই হয়নি বলতে গেলে। মানে আমরা ওই ২-১টা বিক্রি হয়েছে, সেটাই আমরা রিপোর্টে লিখেছি, কিন্তু আসলে ছাগলের চামড়া বিক্রিই হয় না ঢাকা শহরে। অ্যাটলিস্ট অন্যান্য শহরের কথা আমরা অন্যান্য জায়গা থেকে যারা ছাগলের চামড়া বিক্রিই হয়নি। অথচ অন্যান্য দেশে কিন্তু বিড়ালের চামড়া দিয়েও অনেক বেশি তারা। আমরা এই যে তারল্যের সংকট বা আড়তদার, মূল একটা জায়গা হচ্ছে মৌসুমী ব্যবসায়ীদের যে জায়গাটা থাকে যে কাঁচা চামড়া বিক্রির ক্ষেত্রে, সেটা তো তারা আড়তেই যেতে হয় সরাসরি। তো সরাসরি আড়তে গেলে মানে ক্রাইসিসটা কি আড়ত লেভেলেই ঘটতেছে বারবার? মানে এই জায়গায় যে তারা যেটা বলছে যে তাদের হাতে টাকা নেই, সেই কারণে কিনতে পারছে না। আমি এই জায়গাটায় একটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে আমরা আগে দেখেছি ৮-১০ বছরের যে প্র্যাকটিস, সেটার আগেও আমরা দেখেছি যে ঢাকা শহরে অন্তত যে যারা মৌসুমী ব্যবসায়ী যারা হচ্ছে কালেক্ট করছে, তাদের অনেকেই লবণ দিয়ে প্রাথমিকভাবে এটাকে এক ধরনের একটা প্রসেস, মানে লবণটা দেওয়া হলে সে হচ্ছে ওই যে পচে যাওয়ার যে বিষয়টা থাকে সেটা হচ্ছে প্রতিহত হয়। সেই লবণের প্রসেসিংটা অন্তত আমরা হচ্ছে মহল্লাগুলোতে করতে দেখেছি কিছু কিছু। এই জিনিসটা ইদানিং দেখা যাচ্ছে না, মানে লবণ তো মৌসুমী ব্যবসায়ীও কালেক্ট করতে পারে না আসলে। আচ্ছা, এটার হচ্ছে গত ২ দিনে প্রত্যেকবারই তাই হয়, গত ২ দিনের লবণের দামটা একটু বেড়ে গেছে।
আর তারপরে হচ্ছে যে এই যে ধরেন আপনি ধানমন্ডিতে গরু জবাই হচ্ছে, সেটা সায়েন্স ল্যাবরেটরিতেই হচ্ছে গিয়ে এক ধরনের এটা আড়তদার কিংবা হচ্ছে গিয়ে তাদের একটা হাব হয়ে যায়। তো ফলে তারা লবণ দেওয়ার ঝামেলাটার মধ্যে তারা যায় না, তারা হচ্ছে গিয়ে নগদে। যে আগের যে ব্যবসাটা আমরা দেখেছি যে আমরা যদি 90 দশকের মাঝামাঝির দিকে দেখি, যে তখন তাদের মধ্যে তারা লাভটা পেত, টাকাটা পেত। একটা চামড়া, মাঝারি গরুর একটা চামড়ার দাম 2000, 3000, 4000 টাকা পর্যন্ত আমরা দেখেছি বিক্রি হয়েছে। কিন্তু এখন যেহেতু একটা অনিশ্চয়তা কাজ করছে, অনিশ্চয়তা নিয়েই তারা ব্যবসায় নামছে, ফলে তারা যত দ্রুত সম্ভব হাত বদল করে লাভটা নিয়ে ফিরতে চায় আসলে। হ্যাঁ। তো এই জায়গাটাতে আসলে এই গ্যাপটা, আর সরকারের প্রচারণার জায়গাতেও আমরা দেখেছি যে কিছুটা শৈথিল্য আছে ওইরকম ভাবে। এখন যেহেতু শুধু বিটিভি দিয়ে, বিটিভিতে কিছু প্রোমো হয়, কিন্তু শুধু বিটিভি দিয়ে তো এখন নিউ মিডিয়ার যুগে আসলে আপনি ওইভাবে মানুষকে সচেতন করতে পারবেন না। কিন্তু ওই দেখা যাচ্ছে শুধু বিটিভি ভিত্তিক এক ধরনের আগের প্রচার কৌশলটাই রয়ে গেছে। আমরা যেটা হচ্ছে একদম মানে অভিজ্ঞতা থেকে যেটা আমরা বলতে পারি যে আগে বিটিভিতে রেগুলার কোরবানিদের আগে থেকে, ঈদুল আজহার আগে থেকে, বেশ আগে থেকেই, যে চামড়া কিভাবে কাটতে হবে, কিভাবে প্রসেস করতে হবে, কিভাবে সংরক্ষণ করতে হবে, অর্থনৈতিক মূল্য, এই সবকিছু নিয়ে এক ধরনের নাটিকাও করা হয়েছে, এমনকি ছোট ছোট প্রোমো চালানো হয়েছে, নানা ধরনের সচেতনতামূলক নানা ধরনের কাজ করা হয়েছে। সেটা আমরা বিটিভি সেন্ট্রিক এই জায়গা থেকে, আপনি খুব ভালো পয়েন্ট বলেছেন, আসলে নিউ মিডিয়াতে এই ধরনের কোনো অ্যাক্টিভিটিস নেই। তো এই যে সরকারের নির্ধারিত দাম কেন কার্যকর হয় না, সেই জায়গাতে আপনাকে আড়তদারটা বলছে যে তারা সেই সময়ের দামের ভিত্তিতে এক ধরনের প্রাইসিং। আচ্ছা, আড়তদারদের আরেকটা আছে যে তাদের প্রচুর টাকা, ধরেন গত বছরে কিংবা এই যে তারা তো সারা বছরই তো চামড়ার, তাদের প্রচুর টাকা হচ্ছে ট্যানারি মালিকদের কাছে আটকে আছে। এখন ট্যানারি মালিকরা আবার যেটা বলছে যে তাদের আবার টাকা, তারা যে পরিমাণ ঋণ পাওয়ার কথা এই ঈদকে কেন্দ্র করে বা এই ব্যবসাকে কেন্দ্র করে, সেই ঋণের পরিমাণ অনেক কমে গেছে। তাদের ব্যাংকের আবার কথা হচ্ছে যে তারা হচ্ছে প্রচুর পরিমাণ ডিফল্টার হয়েছে, মানে এই ঋণ খেলাপি আছে। এই ঋণ খেলাপিটি তৈরি হয়েছে আপনার যখন 2016-17 সালে হাজারীবাগ থেকে সাভারে নিয়ে যাওয়া হলো, তখন সব ট্যানারির আসলে ওই সামর্থ্য ছিল না যে সে ওইখানটাতে তার যে পুরো ইন্ডাস্ট্রি ওইখানে শিফট করবে। তখন কিছু ব্যবসায়ী যেটা করেছে যে তারা ব্যাংকের সাপোর্টটা ঠিকই পেয়েছে, কিন্তু ওই সাপোর্টটা তার মানে ওই সাপোর্টের জায়গায় সে যন্ত্রাংশ আমদানি না করে তারা ওই ব্যাংকের ডিফল্টার, ব্যাংকের থেকে ওই টাকাটা সরিয়ে নিয়েছে। তারা ব্যাংকের টাকা পরিশোধ করেনি এবং তারা ওই ইন্ডাস্ট্রিও আসলে আর যায়নি, মানে ইন্ডাস্ট্রি থেকে সরে গেছে। হ্যাঁ, এই যে সরে যাওয়াটাও কিন্তু একটা চামড়া শিল্পের উপর এক ধরনের চাপ তৈরি হয়েছে। কারণ তারা যেভাবেই হোক দেশের মধ্যে এই চামড়াগুলোর মানে একটা বাজার তৈরি হচ্ছিল, কিন্তু তারাও সরে গেছে। এখন এই সরে যাওয়াটা শুধুমাত্র আপনি যদি ব্যবসায়ীদের দোষ দেন তাও হবে না, আবার গভর্নমেন্টের দিক থেকে যদি বলেন তাও হবে না। মানে এটা একটা আসলে সবার মিলিত একটা ব্যর্থতার ফলাফল হচ্ছে গিয়ে এই আজকের চামড়ার বাজার। চামড়া শিল্প নগরের কথা যেটা বললেন আপনি, আমার এটা 2016 সালের উদ্যোগ, 2017-তে শেষ পর্যন্ত হচ্ছে সবাইকে ট্রান্সফার করা সম্ভব হলো। তো এই যে 2017-তে সেখানে নিয়ে গেল, সেখানকার অনেকে তো গেলেন, অনেকে তো ব্যবসায় আছেন, তাদের সংকটটা আসলে কি, তারা কেন পারছেন? আচ্ছা, তারা যেটা পারছেন না, তারা হচ্ছে সিইটিপি, মানে এটা হচ্ছে যে কেন্দ্রীয় যে বর্জ্য শোধনাগার, এটা 10 বছর আগে তৈরি হলো, এখন পর্যন্ত এটা পুরোপুরি কার্যকর না। হ্যাঁ, যে পরিমাণ বর্জ্য শোধন করার কথা ছিল এবং যে পরিমাণ সাপোর্ট তাদেরকে দেওয়ার কথা ছিল, সেটা এখন পর্যন্ত সেটা হয়নি। ফলে আপনি যে সার্টিফিকেশন, ওয়ার্ল্ড লেদার অর্গানাইজেশন একটা সার্টিফিকেশন আছে, সেই সার্টিফিকেশন আপনি পাচ্ছেন না। সিটিপি কার্যকর না। তাদের এখন বৈশ্বিক যে এডিডাস বলেন, নাইকি বলেন, গুচি বলেন, এদের হচ্ছে তারা এই কমপ্লেন্সগুলো, এই জিনিসগুলো খুব কড়া নজরদারিতে রেখেই হচ্ছে গিয়া পণ্য সংগ্রহ করে। কারণ তাদের আবার বায়ারদের, কাস্টমারদের কাছে তাদের একটা দায়বদ্ধতা তৈরি হয়ে যায়, যেহেতু তারা ব্র্যান্ডেড। তো ওই জায়গাগুলিতে আমাদের যে কাঁচা চামড়া, মানে আমাদের যে চামড়া, এই চামড়ার বাজার হারাচ্ছে। আসলে এই বাজারটা আমরা এখন ওই প্রাইমারিলি আমাদের যেখানে কথা ছিল যে আমরা কাঁচা চামড়া থেকে আমরা পরবর্তী মূল্য সংযোজন, ফিনিশ প্রোডাক্টে যাবো, মূল্য সংযোজন করব, সেই জায়গাগুলিতেও আমরা পারছি না। আবার
এক্সপোর্টের ক্ষেত্রে পাচ্ছি না। আমরা কি করছি, আমরা চীনের কাছে বা যারা মধ্যস্বত্বভোগী বিভিন্ন দেশ আছে তাদের কাছে পাঠাচ্ছি, তারা ওইটাকে মূল্য সংযোজনের প্রোডাক্ট করে ফিনিশ প্রোডাক্ট করে তারপরে তারা আবার এটা কিন্তু এই জায়গাটাতে যে আমার চীন বা হচ্ছে ভিয়েতনাম ভিয়েতনাম বা প্রতিবেশী দেশ ভারত, আমার টোটাল লেদার ইন্ডাস্ট্রি, লেদার গুডসের বৈশ্বিক যে বাজারের সাইজ সেটা হচ্ছে 56,600 কোটি ডলারেরও বেশি। তো মানে 566 বিলিয়ন ডলারের বেশি। তো এই যে এত বিগ মার্কেট, এই বিগ মার্কেটের ভেতরে চীন না হয় হচ্ছে আচ্ছা অ্যাবাভ 37%, 37% বেশি, ভিয়েতনাম 5% বেশি। এবং খুবই ইন্টারেস্টিং একটা জায়গা হচ্ছে যে আপনার প্রতিবেদনেই আছে যে ভিয়েতনামে যেই পরিমাণ পশু থেকে চামড়া সংগ্রহ করা হয়, সেই পশু হচ্ছে 6 কোটির মতো, অ্যারাউন্ড 6 কোটি পশু প্রতি বছর ইয়ারলি তারা স্যাক্রিফাইস করে, এবং সেটা থেকে সংগৃহীত চামড়াটাই হচ্ছে দিয়েই তারা এই মার্কেট সাইজের শেয়ারটা নিয়েছে। আপনি কিন্তু খেয়াল করবেন এখানে একটা জিনিস, আচ্ছা আপনার প্রশ্নটা শেষ করেন। আমি আমাদের এইখানে যে সেইখানে ভিয়েতনামের ক্ষেত্রে আমরা দেখছি যে তাদের মূলত যে পশুগুলো সেটা হচ্ছে শূকর, কুকুর, বিড়াল, এই 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 ক্যাটাগরির। অর্থাৎ এদের কিন্তু যে চামড়ার যে সাইজ বর্গফুটের হিসাব, তো আর চামড়াটা যখন আমি এক্সট্রাক্ট করছি তখন তো বর্গফুটের হিসাবে চলে যাচ্ছে। আমার এখানে তো হচ্ছে গরু, ছাগল, কোনো কোনো ক্ষেত্রে উট, সেটা শুধুমাত্র কোরবানিদের সময়টাতে আসে। এবং সারা বছর এটা আমি যদি ধরি যে অ্যারাউন্ড 2 কোটি, কিন্তু তো আমার বর্গফুটের সাইজে তো বেশি, আমরা তারপরও পারছি না, কি কারণ? এই না পারার পেছনে আসলে ওই যে নীতিগতভাবে আমরা এখন পর্যন্ত আমাদের কাছে সবই, আমাদের উৎসাহ আছে। আমরা কিন্তু পাঠ্য বইয়ে আপনি যদি মনে করে দেখেন যে আমাদের অন্যতম গার্মেন্টস 84% আমরা ইয়ে করি, আমাদের মূল জিডিপির 84% আসছে গার্মেন্টস থেকে। আমাদের কিন্তু এক্সপেকটেশন ছিল চামড়া এর পরবর্তী ধাপেই কোনো এক জায়গায় আসবে, রপ্তানি পরের জায়গাতে আসবে, কিন্তু সেই জায়গাতে আমরা পারলাম না। আসলে আমরা নীতিগতভাবে চাইলেও আমরা সমন্বিতভাবে কোনো উদ্যোগ নিতে পারিনি। আমরা সমন্বিতভাবে এই যে যেমন যে এই যে চামড়ার বাজারটা, আপনি কোনো ধরনের কোনো মনিটরিং নাই। আপনি এক ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন যারা প্রান্তিক, যারা মৌসুমী ব্যবসায়ী, এত দরে তুমি 67 টাকা বর্গফুটে তুমি চামড়া কিনবা, কিন্তু সে পাচ্ছে হচ্ছে 10 টাকা 20 টাকা। তো এর ফলে তার তো উৎসাহ হারাচ্ছে। আবার আপনি যখন পাইকারদের কাছে যাচ্ছেন, সেও নগদ তারল্যের সংকটের কারণে সেও দ্রুত হচ্ছে গিয়ে পাস করে দিচ্ছে। পাসিং থ্রু যে খেলাটা, এবং আপনি যে মানে বড় কোনো উদ্যোক্তা কিংবা বড় কোনো অ্যাপেক্সের মতো ইয়ের মতো দুই একটা দাঁড়িয়েছে, কিন্তু ওইভাবে উদ্যোক্তা তৈরি হয়নি আসলে। চামড়ার যে ফিনিশড প্রোডাক্টে যে উদ্যোক্তা তৈরি হয় এবং মাঝখানে যে চেইনটাকে দেখভাল করা, নার্সিং করা, এই জায়গাটা আসলে আমরা কোনোভাবেই নজর দিইনি। এটা খুবই ব্যাকওয়ার্ড লিঙ্কেজের দিকটায় আমরা কোনোভাবেই নজর দেইনি, যে আমরা এই জায়গাটা যেতে পারি এর জন্য কিছু সুনির্দিষ্ট এবং একটা পথনকশা তো থাকতে হবে। আপনি মাঝখানে বললেন যে আন্তর্জাতিক সনদের বিষয়টা, যে এলডব্লিউজির যে সনদটা, আপনার প্রতিবেদনে যেটা উল্লেখ আছে যে ট্যানারি মালিকরা বারবার এই এলডব্লিউজি সনদের কথা বলছে। এই সনদের বিষয়টা আটকাচ্ছে কোথায়? আমরা কেন এই সনদটা নিতে পারতেছি? মূলত বর্জ্য ব্যবস্থাপনা, মূলত বর্জ্য ব্যবস্থাপনা এবং হচ্ছে গিয়ে পরিবেশের ক্ষতি, পরিবেশের তাদের কার্বন নিঃসরণ, সবকিছু মিলিয়েই এই জায়গাটাতে আমরা আটকে যাচ্ছি। এবং এই জায়গাটাতে ওইভাবে স্পেসিফিক গবেষণার তথ্য কিছু কিছু আছে, কিন্তু এখানটাতে আসলে ব্যবসায়ীদেরও কিছু দায় আছে। ব্যবসায়ীরা ওইভাবে, যদি ব্যবসায়ীরা ওইভাবে চাপ দিত যে 10 বছর যাবত তারা ক্ষতির সম্মুখীন হচ্ছে, কিন্তু সরকার এই জায়গাটাতে যে প্রজেক্ট আপনার রেডি, সেইটাকে আপনি কার্যকর করতে পারতেছেন না, ব্যবসায়ীরা চাপ দিলে পরে এই জিনিসটা এই এতদূর পর্যন্ত ঝুলে থাকার কোনো কারণ আসলে এক্সপার্টরাও দেখেন না, মানে অর্থনীতিবিদরাও দেখেন না। যে সেটার এই যে আপনি যে প্রজেক্টটার কথা বললেন, সিইটিপি প্রজেক্ট, যেটা সিইটিপি তো আসলে সেন্ট্রাল এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট, যেটা সিইটিপি। তো এই সিইটিপিটা তো আমি তৈরি করলাম, তো এত দীর্ঘ সময় ধরে 10 বছর, আপনি নিজেই বললেন 10 বছর ধরে এটা ওয়ার্কিং মোডে যেতে পারলো না কেন? মানে সিইটিপিটা কি আমি সঠিকভাবে তৈরি করেছি নাকি করিনি? এখানে বিতর্ক আছে, এখানে নিয়ে আসলে এখানে কেউ কেউ কারোর ইয়ে আছে যে এটা যেহেতু চাইনিজ একটা কোম্পানি করেছে এবং তাদের পুরো কাজ তারা ওদের দিক থেকে বলা হয় যে তারা কমপ্লিট করেছে, তাদের দিক থেকে কমপ্লিট করেছে, এবং আমাদের দিক থেকে আমরা পুরোপুরি জিনিসটাকে
পরীক্ষা নিরীক্ষা না করে কিংবা পুরো জিনিসটাকে আমাদের দিক থেকেও আসলে ওইভাবে আমরা বুঝে নেওয়া হয় আমরা বুঝে হ্যাঁ, নেই বুঝে মানে নেই রিসিভের ওইভাবে। সময়টাতে আমরা এটা কমপ্লিট হয়েছে কি কমপ্লিট হয়নি হ্যাঁ সেটা আমরা 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 কনফার্ম করি 10 বছর আগেই যে জিনিসটা শেষ হয়নি বিটিএর যে সভাপতি শাহিন আহমেদ উনি বলছিলেন বারে বারেই উনি বলেন যে এই কাজটা শেষ হওয়ার আগেই কেন আমি ঘোষণা দিয়ে ফেললাম যে আমার সিইটিবি কমপ্লিট, ঠিক আছে। আর এখন 2026 সাল এলডিসি আমরা বোধহয় গ্রাজুয়েশন যাচ্ছি না, কিন্তু যদি এই অবস্থায় আমার টাইমলাইন হিসেবে তো হয়ে যাওয়ার কথা ছিল, তাহলে আমি ইউরোপের বাজারে ঢুকতে পারবো না। আমার 12% ট্যাক্স দিয়ে তারপর আমি ইউরোপের বাজারে ঢুকতে হবে। এবং এই যদি সিটিপি বা এই মানে এই জায়গাগুলি এই সার্টিফিকেশনগুলি যদি আমরা না পাই, তাহলে চামড়া খাতে আসলে বড় ধরনের বিপর্যয়ের একটা সংকট তো আছেই। মানে বিপর্যয়ের জন্য আমরা ওই কাঁচা চামড়া রপ্তানি করেই আমাদের সন্তুষ্ট থাকতে হবে। ফলে আমাদের এই যে রপ্তানির যে প্রত্যাশা কিংবা এটা যে একটা অর্থকরী কৃষি সম্পদ হবে, সেই জিনিসটা আসলে ওইভাবে দেখা যাচ্ছে না আসলে। তার উপরে তো চুক্তি আছেই, একটি মার্কিন চুক্তির একটি ক্যালকুলেশন তো ভবিষ্যতে আছে। এটা রিসেন্ট যেই ফেব্রুয়ারির যে চুক্তি সেটার কথাই তো বললেন। আমরা চামড়া শিল্পের ক্ষেত্রে কাঁচা চামড়া সংগ্রহ থেকে এই যে সরবরাহ শৃঙ্খল এবং এটা টপ পর্যন্ত যেই কন্ডিশনটা একদম ট্যানারি পর্যন্ত ফিনিশ প্রোডাক্ট পর্যন্ত, এই টোটাল জায়গাটার মধ্যে বারবার করে অন্য যাবতীয় খাতের মতো করে এখানেও আমরা সিন্ডিকেট শব্দটা শুনি। যে মৌসুমী ব্যবসায়ীরা কখনো বলেন সিন্ডিকেট, আড়তদারদের কাছ থেকেও শোনা যায়। এই সিন্ডিকেট আসলে কারা? সিন্ডিকেট সব পর্যায়েই আপনি মৌসুমী ব্যবসায়ী যখন আড়তদারদের কাছে যাচ্ছে, আড়তদাররা ওই যে দুপুরের পর থেকে 20 জন আড়তদার একসাথে করে বসে তারা একটা তারাই এটাকে মূল্য নির্ধারণ করছে। সরকারের যদিও একটা মূল্য তারা এখান থেকে ডাউন করে দিচ্ছে, দামটা স্লো করে দিচ্ছে। বিক্রি যখন স্লো করে দেয় তখন আপনি কি করেন? আপনি তো হতাশা, আপনি তো 20টা চামড়া নিয়ে বাঠে নামছেন, যে করেই হোক বিক্রি করে তারপর হচ্ছে কি আমার আজকের এটা শেষ করতে হবে। মাদ্রাসাগুলো 200 চামড়া নিয়ে ট্রাকে করে ঘুরতেছে, কেউ কিনতেছে না, কেউ দাম বলতেছে না। আমি যেটা দেখলাম সেদিন ঈদের দিন সন্ধ্যার সময় একজন ব্যক্তি উদ্যোগে 3টা চামড়া নিয়ে আসছে পোস্তাগোলায়। 3টা চামড়া নিয়ে আসার পরে সে যে না কাটা ছেঁড়া এই সেই হাবি যাবে, ওখানে অ্যাটলিস্ট 24 বর্গ ফুট তো দরকার, মাঝারি একটা গরু, তার চেয়ে বেশি আছে। কিন্তু ওই যে ধরেন কাটার সময় একটুখানি ছিলে গেছে বা 3টা চামড়াকে তাকে 600 টাকার উপরে কেউ বললো না। ওই যে একজন যে 600 টাকা বললো, বাকি আমি তার পিছন ঘুরে দেখলাম ওই 600-700 এর চেয়ে বেশি 3টা চামড়াতে কেউ বলছে না। আচ্ছা, ফলে বেচারা কি করবে? এক ধরনের ফাঁদে পড়া। কি করবে? তার তো এখন বিক্রি করে, সে তখন মোটামুটি ওই দামে বিক্রি করে দিয়ে মানে ছেড়ে দেমা কেঁদে বেঁচে চলে গেল আর কি। এই অবস্থাটা আসলে তৈরি হয় পোস্তাগোলায়। কিংবা আরেকটা নতুন ট্রেন্ড, এটা গত কয়েক বছরও দেখা গেছে যে ট্যানারিগুলো সরাসরি এখন ওই যে মানে লোকাল যে হাবগুলো আছে, যেমন সায়েন্স ল্যাবরেটরি কিংবা এই জায়গাগুলি থেকে তারা নিজেরা এখন তাদের প্রতিনিধি পাঠিয়ে চামড়া কিনে নিচ্ছে। ফলে এই যে ট্যানারি মালিকরা যখন সরাসরি কাঁচা চামড়া নিচ্ছে, তখন আবার ওই আড়তদারদের সাথে একটা গ্যাপ তৈরি হচ্ছে, তাই না? এখন আড়তদাররা এক ধরনের চাপের মধ্যে পড়তেছে, ও তো এখানে কম দামে কিনে ফেলতেছে, তাহলে আমার আরো কম দামে, তাহলে আমি ব্যবসা করবো। ঠিক আছে, সব মিলে আসলে বাণিজ্য মন্ত্রণালয় কিংবা শিল্প মন্ত্রণালয় এবং সরকারের যে আমাদের যে ডিসি অফিস, এটি তো মূলত দেখভাল করে। আমার মনে হয় যে এরা যদি একটু দেখভাল করতেন বা এরা যদি আরেকটু নজরদারি করতো, তাহলে এই প্রান্তিক যে মৌসুমী ব্যবসায়ীরা এরা বেঁচে যেতে পারতো। এবং বিশেষত সবচেয়ে বেশি তো হচ্ছে মাদ্রাসা এবং এতিমখানাগুলো কালেক্ট করে, এরা বেঁচে যেতে পারে। এদের কালেকশনটা হচ্ছে মার খাচ্ছে প্রতি বছরই। আসলে আমরা চামড়া বাজারের ক্ষেত্রে একটা শঙ্কা বারবারই শুনি বাংলাদেশের ক্ষেত্রে বিশেষত, সেটা হচ্ছে যে সিনথেটিক এবং ভেগান লেদার। তো এই যে সিনথেটিক এবং ভেগান লেদার, এই সিনথেটিক এবং ভেগান লেদার আসলে এইটার চাপে কি হচ্ছে এই সম্ভাবনা আরেকটা জায়গায় ধাক্কা খেতে পারে? হ্যাঁ, এখন যেহেতু আমরা আমাদের চামড়া শিল্পটাকে নার্সিং করতেছি না, আমাদের চামড়া এখন ওই বাজার তো যেখানে ভ্যাকুয়াম থেকে সেখানে দখল করে নেয়। আমরা পারতাম এটাকে ফিনিশড প্রোডাক্ট হিসেবে এক্সপোর্ট না করি, নিজের মার্কেটেও আমি এই জিনিসটা আমার ইম্পোর্টটা কমতো, তার নিজের মার্কেটটাও আমরা ওইভাবে তৈরি করতে পারতাম, আমরা সেটা পারি নাই। এখন ভেগান চামড়া, ভেগান প্রোডাক্ট বা এই যে সিনথেটিক প্রোডাক্ট, এগুলো হচ্ছে বিভিন্ন দেশেই তারা ঢুকেছে এবং ভালোই, যেহেতু পরিবেশের ইস্যু আছে, যেহেতু নানা ধরনের ইস্যু এখন বিশ্বের রেস করতেছে, ফলে এই প্রোডাক্টগুলো আসছে, অস্বীকার করার কোনো উপায় নাই।
এখন আপনাকে এই প্রোডাক্টে এগুলোর সাথেই কম্পিট করে আপনার চামড়া শিল্পটাকে আসলে বাঁচাতে, এটা বোধহয় 6% বা 7% এরকম একটা স্থান অলরেডি দখল করে নিচ্ছে ওয়ার্ল্ডে। এখন বাকিটা হচ্ছে গিয়া আমি এই জায়গায় একটু কমপ্লিটলি দর্শকদের জন্য একটা তথ্য একটু আমি দিতে চাই, সেটা হচ্ছে আসলে বৈশ্বিক চামড়ার বাজারের সাইজটা কত। আমরা আলোচনার মধ্যেই বললাম, আবারও একটু বলছি, বর্তমানে বিশ্বের বৈশ্বিক যে চামড়ার বাজার সেটা সিনথেটিক এবং হচ্ছে ন্যাচারাল, অর্থাৎ যেটা গ্রেইন লেদার বলা হয়, যেটা এই টোটালটা মিলিয়ে হচ্ছে 566 বিলিয়ন ডলারের বেশি এটা মার্কেট সাইজ। এই মার্কেট সাইজের 37% বেশি হচ্ছে নিয়ন্ত্রণ করে, বা 37% বেশি শেয়ার আছে হচ্ছে চীনের, এবং ভিয়েতনামের মতো দেশের আছে 5%, আর ভারতের আছে 3%। বাংলাদেশ এই তালিকায় কোথাও নেই। অথচ আমরা আলোচনার মধ্যেই বললাম, ভিয়েতনামে প্রতি বছর যেই পরিমাণ পশু কাছ থেকে চামড়া সংগ্রহ করা হয় তার অন্তত কাছাকাছি না হলো আমাদের যেই পশুগুলো কাছ থেকে সংগ্রহ করা হয় তার সাইজের হিসাব করলে আমরা মোটামুটি, ভিয়েতনাম যদি 5% বেশি হয়, আমরা অন্তত 3% ক্রস করতে পারবার কথা ছিল। ভারত 3% নিয়ন্ত্রণ করে বা তার মার্কেট শেয়ার আছে। সেক্ষেত্রে আমরা কোথাও না থাকাটা এটা একটা বড় প্রশ্ন। এবং 566 বিলিয়ন মার্কিন ডলার মানে হচ্ছে কিন্তু 56,600 কোটি মার্কিন ডলার। তো 56,600 কোটি মার্কিন ডলারের যদি আমি 1%ও নিতে পারতাম, তাহলে আসলে এটা বিগ ক্যানভাস হতো। সিনথেটিক এবং ভেগান লেদারের কথা যেটা বলা হচ্ছে, এখনো বৈশ্বিক চামড়ার বাজারের 60% বেশি কিন্তু হচ্ছে সরাসরি বিভিন্ন পশুর থেকে সংগ্রহ করা চামড়া। বাকি যে সিনথেটিক এবং ভেগান, এটা জনপ্রিয় হচ্ছে, বিভিন্ন ভাবে এটা পপুলার হচ্ছে, নানান ধরনের ইস্যুজ আছে, এটা সত্য। কিন্তু এই যে সরাসরি ন্যাচারাল লেদার যেটা, এই লেদারের মার্কেট কিন্তু বড়। এবং মনে রাখা দরকার, আসলে বাংলাদেশে কিন্তু লেদার টেকনোলজি নামে কিন্তু আমাদের আলাদা ধরনের একটা ইনস্টিটিউট আছে, যেখানে প্রতি বছর গ্র্যাজুয়েটরা বেরোচ্ছে, তারা এক্সপার্ট হয়ে বেরোচ্ছে। সো আমাদের এই জায়গাটার, এই মার্কেটটার সম্ভাবনাকে কাজে লাগাতে পারার উচিত, বা এটার আমাদের সামর্থ্যটা থাকা দরকার। এবং এই যে সিইটিপির প্রসঙ্গ আপনি যেটা বললেন, সেই জায়গায় চীন না হয় হচ্ছে কমপ্লিট করে দিয়ে যায়নি, আমরা বুঝে নেইনি, একটা ব্লান্ডার না হয় হয়েছে। আমাদের যে টেকনিক্যাল, আমরা জানি যে বুয়েট আছে, আমাদের ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি বেশ কয়েকটি আছে, এবং তারা ক্যাপাবল, তারা বিভিন্ন জায়গায়, বিশ্বের বিভিন্ন জায়গায় গিয়ে কাজ করছে। লেদার টেকনোলজির কথা মাত্রই বললাম। এই জায়গাগুলোকে কি আমরা কোনোভাবে কাজে লাগাতে পারি, বা এটা কি কোনোভাবে অ্যাপ্রোচ করা হয়েছে, এরকম কিছু জানেন কিনা? আপনার এই পরের ওয়ার্ডটাই হচ্ছে ইম্পর্টেন্ট, অ্যাপ্রোচ করা হয়েছে কিনা, আপনি চাইছেন কিনা। আপনি চাইছেন কিনা, চাইলে পরে আসলে অনেক কিছুই সম্ভব। আপনাকে যদি চান কিনা, আপনার ভিশন আছে কিনা, এইটা খুব ইম্পর্টেন্ট। কারণ এমন কোনো রকেট সায়েন্স এটা না। হ্যাঁ, আমার নদী শুধুমাত্র এইটা যে সিইটিপি যে শুধুমাত্র এক্সপোর্ট করার জন্যই দরকার তা তো না। আমার পরিবেশ পরিস্থিতি, আমাদের নদীর জলাশয়, এগুলোর জন্যও তো আমার এই সিইটিপি দরকার, আমার নিজের পরিবেশ রক্ষার জন্য। আপনার মনে আছে যে হাজারীবাগে যখন ছিল, এই হাজারীবাগে এই চামড়ার দূষণটা কি পরিমাণ, কি পর্যায়ে ছিল, যে এটা নিয়ে বিভিন্ন মেইন স্ট্রিমের নাটক সিনেমা হয়েছে ফলে এই দূষণটা নিয়ে। ফলে আপনার সিইটিপি কেন শুধু এক্সপোর্ট করার জন্য লাগবে, আপনাদের নিজের পরিবেশ রক্ষার জন্য ওই সিইটিপি মানে এইটা অ্যাক্টিভ রাখা দরকার। এবং এই এই চামড়া শিল্পের পেছনে আরো একটা শঙ্কার ব্যাপার হচ্ছে, আপনার গত 2022 সালেও ব্যাংক 450 কোটি টাকা এই মৌসুমি এই ঈদকে ঘিরে ঋণ দিত। এখন সেটা এসে দাঁড়িয়েছে 200 কোটি টাকার আশেপাশে। কিন্তু বাস্তবতা হচ্ছে এটা 100 কোটি টাকাও ব্যাংক ডিসবার্স করেনি এই টাকাটা। মানে যেটা বলেছে সেটা করেনি, করতে পারেনি ব্যাংকের হয়তো। এখন ব্যাংকেরও মানে প্রত্যেকেই কিন্তু আতঙ্কে, ব্যাংকও তার আতঙ্কের কারণে সেই চামড়া ব্যবসায় ইনভেস্ট করবে কিনা, আবার ট্যানারিয়া, মানে প্রত্যেকেই কারো জায়গা থেকে একটা এমন একটা লাভজনক ব্যবসা থেকেও তারা কেউ কমফোর্ট জোনের মধ্যে নাই, কিংবা যারা কমফোর্ট জোনে আছে তারা আসলে বিষয়টাকে শুধুমাত্র ব্যক্তি স্বার্থে নিজের ব্যবসার জন্য চিন্তা করছে। তারা পুরা লেদার সেক্টরটা নিয়ে তারা আসলে চিন্তা করছে না। তাদের নিজের ব্যবসা, এখানে কি কেউ ব্যবসা করছে না? অবশ্যই কেউ ব্যবসা করছে। যারা ব্যবসা করছে তারা হচ্ছে নিজের পুরোপুরি নিজে আত্মকেন্দ্রিক একটা লাভ নিয়ে চলে যাচ্ছে। এখানটাতে সরকারের আসলে বড় ধরনের সরকারকে ভূমিকা নিতে হবে।
সরকার কাঠামোগত হ্যাঁ, জায়গায় তাই। আসলে সংস্কারটা আনতে হবে। ধন্যবাদ ফজলে রাব্বি। আমরা যেটা দেখলাম যে এই বছরও বারবার প্রতি বছর এই চামড়া শিল্প নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর প্রকাশ হয়। চামড়ার কত দরে গেল, কত চামড়া হচ্ছে ছেড়ে আসা হলো, অর্থাৎ কেউ সংগ্রহই করেনি। এই ধরনের প্রচুর খবর প্রকাশ হয়। আমরা প্রতি বছরই কিছু কিছু জায়গায় কিছু কিছু কখনো ভিডিওতে দেখি, কখনো লিখিত সংবাদে দেখি যে মৌসুমী ব্যবসায়ীদের কান্নার খবর আমরা পাই। কেউ কেউ হয়তো বিনিয়োগ করে ক্ষণিকের জন্য বিনিয়োগ করে সর্বশান্ত হচ্ছেন, এই ধরনের বিষয়ও আছে। তো এই যে বিষয়টা, এইটা কতগুলো লেয়ারে আসলে ফজলে রাব্বি যেটা জানালেন যে সিন্ডিকেটের প্রসঙ্গ আছে। সিন্ডিকেটটা কি ধরনের, সেটা হতে পারে আড়তদার লেয়ারে, সেটা হতে পারে তারও উপরের লেয়ারে। এই জায়গায় সংগ্রহের জায়গাটাতেই প্রথমত একটা সিন্ডিকেশনের বিষয় কাজ করে, যেখানে আসলে চামড়ার দরটা নামিয়ে দেওয়া হয়। এর সবচেয়ে বড় ভুক্তভোগী হচ্ছে যারা কাঁচা চামড়ার ব্যবসাটা করেন, মৌসুমী ব্যবসায়ী যারা। তারপরে আমরা যেই জায়গাটায়, সেটা হলো যে এই কাঁচা চামড়া সংগ্রহ করে সেটাকে প্রক্রিয়াজাত করে বিশ্ব বাজারের যে কম্পিটিটিভ মার্কেট, সেই মার্কেটে নিয়ে যাওয়া, সেই জায়গায় আমার কোনো কাঠামোবদ্ধভাবে আমরা কোনো ধরনের প্রক্রিয়া যায়নি। হ্যাঁ, চামড়া শিল্প নগরী হয়েছে সাভারে, কিন্তু সেটার যেই সিইটিপি, যেটা কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার, সেই কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার আসলে সেভাবে ওয়ার্কিং না হওয়ায় আন্তর্জাতিক সনদ আসছে না, আন্তর্জাতিক সনদ না আসাতে রপ্তানি বাজার ধরা যাচ্ছে না। ফলে প্রত্যেকটা লেয়ারে আসলে সংকট। এই জায়গাটায় সরকার পদক্ষেপ নেবে, বা এক ধরনের আমরা দেখেছি যে গার্মেন্টস সেক্টরে নানা সময় প্রণোদনা দিয়ে তাদেরকে হচ্ছে সংকট মুহূর্ত থেকে উত্তরণের সুযোগ দেওয়া হয়েছে। এই ধরনের কোনো সুযোগের ব্যবস্থা সরকার করবে কিনা, আপনারা কি মনে করেন? এই ক্ষেত্রে আসলে সরকারের তরফ থেকে কি করা উচিত, ব্যবসায়ীরা কি করা উচিত, বা এটার ক্ষেত্রে আসলে কোন ধরনের পদক্ষেপগুলো নেওয়া উচিত? জানান চর্চার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের কমেন্ট বক্সে।